বুচি তুই হাসছিস, আর এদিকে তোকে কোথায় ফেলে দিবে সেটা নিয়ে কি ফোন দিয়ে আসছে সেটা ওরা তোকে বুঝতে দিচ্ছে না, আর তুই আমার কোলে বসে হাসছিস। স্টুপিড মেয়ে একটা। সৌহার্দ্যের সেই আধো আধো অথচ দৃঢ় কথাগুলো যেন এক গভীর মমতার বহিঃপ্রকাশ ছিল। সে জানতো না এই নিষ্পাপ শিশুটিকে সে ঠিক কতটা আগলে রাখতে পারবে। ঠিক সেই মুহূর্তেই বড়দের তর্কের অবসান হলো। আকরাম খান হৃদির দায়ভার নিজের কাঁধে তুলে নিলেন। তিনি ঘোষণা করলেন এই শিশু তখন থেকে তার নিজের পরিচয় পাবে, নিজের সন্তানের মতো করেই তিনি হৃদিকে বড় করবেন। এদিকে নিঃসন্তান মালিহা খান যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ পেয়েছেন। তিনি দ্রুত এগিয়ে এসে সৌহার্দ্যের কোল থেকে পরম মমতায় হৃদিকে নিজের কোলে তুলে নিলেন। সৌহার্দ্য শূন্য কোল নিয়ে বিষণ্ণ চোখে তাকিয়ে রইল। ফারিসের মুখ থেকে সব শুনে হৃদি যেন স্তব্ধ হয়ে গেল। সে কান্না করতেও ভুলে গেল। সে কি তবে পিতৃ পরিচয়হীন সন্তান? তার বাবা তাকে পরিচয়টুকু দিতে অস্বীকার করেছে। সে তো তাও চাচার পরিচয় খানবাড়িতে আদর যত্নে বড় হয়েছে, কিন্তু তার ভাই খানবাড়ির পরিচয়টুকু তাকেও দেওয়া হয়নি। এই জন্যেই কি শাহবীরকে তার সবসময় এত আপন মনে হতো? হৃদি এখন আর শব্দ করে কাঁদছে না, কিন্তু তার দুই চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সবটা জেনে তার চেনা পৃথিবীটা যেন মুহূর্তের মধ্যেই ধূলিস্যৎ হয়ে গেল। হৃদির ভাবনার জগতে ফারিস সান্ত্বনার পরশ হয়ে এলো। আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতেই হৃদি হেঁচকি তুলে কেঁদে বলে উঠল, এই জন্য সবাই আমাকে এত ঘৃণা করে ভাইয়া? ফারিসের বুকটা কেঁপে উঠল। তবুও নিজেকে শান্ত রেখে সে বলল, তারা তোমাকে ঘৃণা করে যারা তোমাকে ডিজার্ভ করে না, আর বাকি সবাই তোমাকে ভালোবাসে। এতক্ষণে ফারিসের দেওয়া সান্ত্বনায় হৃদি কিছুটা স্থির হলো, কিন্তু নিজের আচরণের কথা মনে পড়তেই নিজেকে ভীষণ ছোট মনে হতে লাগলো। সৌহার্দ্যকে কত কি শুনিয়েছে, এমনকি চরও মেরেছে, কিন্তু হঠাৎ কিছু একটা মনে আসতেই ফারিসের দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করলো, আমার বাবার পরিচয়ের কি উনি আমাকে মেনে নেয় না ভাইয়া? ফারিস একটা হাসি দিয়ে বলল, একদমই না। সৌহার্দ্য এমন একজন মানুষ যে কখনো মানুষকে অন্যের চরিত্র দিয়ে বিচার করে না। হৃদি ফারিসের দিকে তাকিয়ে বলল, তাহলে উনি কেন আমার সাথে এমন করছে? ফারিস হৃদির প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বলল, কেন করছে সেটা ওই ভেজাল প্রোডাক্টই বলতে পারবে। তবে তোমাকে একদম শক্ত থাকতে হবে। যে সিদ্ধান্ত নিয়েছো তাতে অটল থাকো। হৃদি ফারিসের কথা ঠিক বুঝতে পারল না। ভ্রু কুঁচকে তাকাতেই ফারিস বলল, তোমাকে কিছু বুঝতে হবে না, কিন্তু সৌহার্দ্য নিজের ইগোনা ভাঙা পর্যন্ত একদমই ওকে পাত্তা দিবে না। বাকিটা আমি আর মামা, তোমার শ্বশুর আব্বু মিলে করে নিব, ওকে? হৃদি শুধু মাথা নেড়ে সাই দিল। সেদিন ফারিস আর শারহান চৌধুরী মিলে এক কৌশলী পরিকল্পনা করলো। তারা একটা ডিভোর্স পেপার তৈরি করলো, আর সেখানে হৃদির জায়গায় ফারিস নিজেই অত্যন্ত নিখুঁতভাবে স্বাক্ষর করে দিল। কিন্তু সৌহার্দ্য তো সৌহার্দ্য। প্রথমে ডিভোর্স পেপারটা দেখে রাগে উত্তাল হয়ে উঠলেও পরে নিজের বউয়ের স্বাক্ষরটি ভালো করে খেয়াল করতে গিয়েই সে সবটা বুঝে গেল। রাগে দাঁত মুখ খিচে দাঁতে দাঁত চেপে বলল, ফারিসের বাচ্চা, তোকে শুধু একবার হাতের কাছে পাই। সৌহার্দ্য ছাদ থেকে নেমে বাথরুমে ঢুকে দীর্ঘ সময় ধরে নিজেকে খুঁজতে লাগলো। গা থেকে যেন এখনো সেই উটকো গন্ধটা লেগে আছে, যা তার স্নায়ুকে অস্থির করে তুলছে। রাগে বিরক্তিতে চোখ বুজে একটা গভীর শ্বাস নিল সে। আরো কয়েক দফা শাওয়ার নিয়ে যখন বের হলো তখন শরীরটা অনেকটাই শীতল, কিন্তু মনের অস্বস্তি কাটেনি। নিজেকে পরিপাটি করে আয়নার সামনে দাঁড়িয়ে পারফিউম স্প্রে করতে করতে দাঁতে দাঁত চেপে বলবির করলো, স্টুপিড মেয়েটার জন্য আর কত কি সহ্য করতে হবে আমাকে। নিজের ওপর এই ক্ষোভটুকু ঝেড়ে একটা হালকা খাবার মুখে দিয়ে ফ্ল্যাটের দরজা লক করে বেরিয়ে পড়ল সে। সকাল 8টা। হৃদি ফ্রেশ হয়ে একদম তৈরি হয়েই ডাইনিং টেবিলে এসে বসলো। তার পাশেই মনমরা হয়ে খাবারের থালার দিকে তাকিয়ে বসে আছে রিভা। হৃদিকে দেখে রিভা সামান্য নড়েচড়ে বসলো। হৃদি আলতো করে রিভার মাথায় হাত বুলিয়ে স্নেহের ঘরে জিজ্ঞেস করলো, কি হয়েছে বলতো? ওই বাড়ি থেকে আসার পর থেকেই দেখছি তুমি এমন চুপচাপ মন খারাপ করে বসে আছো কেন? রিভা কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। নিজের ভেতরে তোলপাড় চেপে রেখে হৃদির দিকে তাকিয়ে ম্লান একটা হাসলো সে। বলল, তেমন কিছু না ভাবি, এমনি শরীরটা ঠিক ভালো লাগছে না। হৃদি ভালো করেই জানে রিভা মিথ্যা বলছে। তার চোখের কোণে জমে থাকা বিষণ্ণতা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে,
কিন্তু রিভা যখন মুখ খুলতে চাইছে না তখন তাকে বেশি ঘাটানো ঠিক হবে না বুঝে হৃদি আর জোরাজুরি করলো না। তাড়াহুড়ো করে খেয়ে সে বেরিয়ে পড়লো। দেরি করলে ক্লাসের লেকচার মিস হয়ে যাবে। বাসার গেটের বাইরে পা রাখতেই হৃদির থমকে দাঁড়াতে হলো। সামনেই দাঁড়িয়ে আছে সৌহার্দ্য, ঠিক যেন কোনো বখাটে ছেলের মতো অবলীলায় তার পথ আগলে দাঁড়িয়ে আছে সে। হৃদি না তাকিয়েই পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সৌহার্দ্য বাঁকা হাসি হেসে শীষ বাজাতে বাজাতে বারবার তার সামনে এসে দাঁড়ালো। হৃদি একটা শব্দ উচ্চারণ করলো না, স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সৌহার্দ্যের হৃদি একটা শব্দ উচ্চারণ করলো না, স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সৌহার্দ্যের চোখের দিকে। সে ভালো করেই জানে এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া দেখালে বা প্রতিবাদ করলে সৌহার্দ্য তাকে আরো বেশি উত্ত্যক্ত করার সুযোগ পাবে। হৃদি যখন পাশ কাটিয়ে বেরিয়ে যেতে চাইলো তখন সৌহার্দ্য আচমকা ঝুঁকে এসে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে অদ্ভুত কিছু একটা বলে উঠল। সেই কথাগুলো হৃদির কানে যেতেই সে যেন পাথর হয়ে গেল। অপমানে আর লজ্জায় তার সারা শরীর কাঁপছে, কান দিয়ে যেন গরম ভাব বের হচ্ছে। সৌহার্দ্য যখন আরো কিছু বলার জন্য আরেকটু এগিয়ে এলো, হৃদি আর নিজেকে ধরে রাখতে পারলো না। চোখের পলকে নিচের হাঁটু দিয়ে সে সৌহার্দ্যের শরীরের সবচেয়ে স্পর্শকাতর জায়গায় সজোরে আঘাত করলো। হঠাৎ এমন পাল্টা আক্রমণে সৌহার্দ্য একদম প্রস্তুত ছিল না। যন্ত্রণায় কুকড়ে গিয়ে সে আর্তনাদ করে উঠল। ব্যথায় চোখ মুখ খিচে স্তব্ধ হয়ে গেল তার। এই সুযোগটুকু হাতছাড়া করলো না হৃদি। এক মুহূর্ত দেরি না করে ঝড়ের বেগে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। যন্ত্রণায় নীল হওয়া সৌহার্দ্য ঘুরিয়ে ঘুরিয়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো। হৃদির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে তার মুখটা রাগে রক্তবর্ণ হয়ে উঠল। তাতে দাঁত চেপে সে বিড়বিড় করে উঠল, স্টুপিড মহিলা, নিজের ভবিষ্যৎটা যে নিজে শেষ করে দিচ্ছে। বলেই রাগে গজগজ করতে করতেই সে দ্রুত তার গাড়ির দিকে এগিয়ে গেল। ব্যালকনির গ্রিলের সাথে মাথা হেলিয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে রিভা। অদ্ভুত ব্যাপার, সেদিনের ঘটনার পর থেকে শাহরীরের কথা মনে করার চেষ্টা করলেও তার চেহারাটা যেন ক্রমশ ঝাপসা হয়ে আসছে। অথচ রিভার অবাধ্য মনটা বারবার ফারিসের মুখচ্ছবি চোখের সামনে ভাসিয়ে তুলছে। হয়তো এটাই সেই অমোঘ পবিত্র বন্ধনের টান। এই বাড়িতে আসার পর থেকে ফারিস যেন মরিয়া হয়ে উঠেছে। ফোন, মেসেজ, অবিরাম যোগাযোগ করার চেষ্টা তার। ফোনের স্ক্রিনে ফারিসের নাম ভেসে উঠলে রিভা দেখেও না দেখার ভান করে থাকে। রিংটোন বাজতে বাজতে একসময় থেমে যায়, ঘরটা আবার নিস্তব্ধতায় ডুবে যায়। তবুও ফারিস হাল ছাড়ে না, যেন নিয়মের বেড়াজালে বন্দি সে। বারবার কল দিয়ে যায়। রিভার মনের ভেতর এখন এক অদ্ভুত দোলাচল। মাঝে মধ্যে ইচ্ছে করে ফোনটা রিসিভ করে ফারিসের সাথে কিছুক্ষণ কথা বলে তার কণ্ঠটা শোনে, কিন্তু সেদিনের সেই গভীর অভিমান, সেই স্মৃতি এখনো তার মনের গভীরে কাটার মতো বিঁধে আছে, যা তাকে হাত বাড়িয়েও পিছিয়ে আসতে বাধ্য করে। কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকতেই ফারহা দ্রুত পায়ে এগিয়ে এলো। গত কয়েকদিনে এই মেয়েটার সাথে হৃদির বেশ একটা সখ্যতা গড়ে উঠেছে। ফারহা হৃদির হাত জড়িয়ে ধরে ক্যাম্পাসের ভেতরের দিকে হাঁটতে হাঁটতে উত্তেজিত স্বরে বলল, জানিস হৃদি, আমাদের এইখানে নতুন একজন প্রফেসর আসছেন। তিনি অনেক বড় ডাক্তার, আর কি যে হ্যান্ডসাম। শোন না, যাচ্ছে তিনি নাকি আমাদের ক্লাস নেবেন। ফারহার কথাগুলো কানে যেতেই হৃদির পায়ের গতি থমকে গেল। বুকটা ধক করে উঠল তার। তবে কি সৌহার্দ্য? কিন্তু হৃদি কোনো উত্তর না দিয়ে দ্রুত একটা অস্বস্তি চেপে হৃদি ফারহাকে টেনে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। ক্লাসে বসে থাকার কিছুক্ষণ পরই নতুন প্রফেসর ভেতরে এলেন। কালো শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো, পরনে ফর্মাল প্যান্ট, শার্টের ওপরের দুটি বোতাম খোলা, বুকের কিছুটা অংশ অনাবৃত, যেটা তার ব্যক্তিত্বে এক ধরনের উগ্র আবেদন তৈরি করেছে। ধূসর রঙের সেই তীক্ষ্ণ চাহনি যেন যে কোনো মেয়েকে নিমেষেই কাবু করে ফেলার ক্ষমতা রাখে। ক্লাসের মেয়েদের মধ্যে এক অদ্ভুত চাঞ্চল্য, তারা যেন হাঁ করে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হৃদি আর চোখে একবার তাকালো। তার অনুমানই সঠিক, সামনে প্রজেক্টরের পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি আর কেউ নয়, সৌহার্দ্য। হৃদি বিরক্তিতে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল।
এদিকে পাশে বসা ফারহা গালে হাত দিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে হৃদিকে কনুই দিয়ে খোঁচা মেরে ফিসফিস করে বলল, উফ রিদি, সত্যি কত হ্যান্ডসাম তাই না? এমন ডাক্তার থাকলে আমি সারা জীবনের জন্য তার রোগী হয়ে থাকতাম। ফারহার এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্যে হৃদি ভেতরে ভেতরে কুঁকড়ে গেল। বিরক্তিতে তার নাক মুখ কুঁচকে উঠল। দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করে বলল, লুচ্চা ডাক্তার ক্লাস নিতে এসছে নাকি মেয়ে পটাতে? যে বুক খোলা শার্ট পরে আসতে হবে আর মেয়েগুলোকে বলিহারি। অন্যের জামাইয়ের দিকে কেন তোদের নজর দিতে হয় বাপু? সৌহার্দ্য প্রজেক্টরের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ গম্ভীর মুখে লেকচার দিল। হঠাৎই তার নজর গিয়ে থামলো হৃদির উপর। মুহূর্তের মধ্যেই ক্লাসের পরিবেশ বদলে গেল। সৌহার্দ্য তীক্ষ্ণ ও গম্ভীর কণ্ঠে বলে উঠল, ইউ রেড ড্রেস, স্ট্যান্ড আপ। হৃদি প্রথমে ঠিক বুঝে উঠতে পারল না। সে এদিক ওদিক তাকাতেই সৌহার্দ্য আবার গমগমে গলায় বলে উঠল, চোরের মতো উকিঝুঁকি না দিয়ে উঠে দাঁড়াও, তোমাকে বলছি। হৃদি যেন হতবাক। সে কখন চোরের মতো করলো? সে তো কেবল বোঝার চেষ্টা করছিল ক্লাসে আর কেউ লাল রঙের জামা পরেছে কিনা। এই লোকের কথা বলার ভঙ্গি সবসময় এমন হয় কেন, তা হৃদি এখনো বুঝে উঠতে পারে না। ভেতরে প্রচন্ড বিরক্তি কাজ করলেও সবার সামনে মাথা নত না করে হৃদি ধীর স্থির ভাবে উঠে দাঁড়ালো। সৌহার্দ্য ধীর পায়ে হৃদির একেবারে কাছে এগিয়ে এলো। হৃদির চোখের দিকে একবার তীব্র দৃষ্টি ফেলে গমগমে স্বরে প্রশ্ন করলো, বলো, ডিএনএ সাধারণত সিঙ্গেল নাকি ডাবল স্ট্যান্ডার্ড? প্রশ্নের উত্তরটি তার নখদর্পণে ছিল, তাই সে কোনো ভনিতা না করে শান্ত কিন্তু স্থির কণ্ঠে সে উত্তরটি দিয়ে দিল। সৌহার্দ্য আর কোনো উচ্চবাচ্য করলো না। তার আসলে লেকচার দেওয়ার চেয়েও বড় উদ্দেশ্য ছিল নিজের বউয়ের কণ্ঠস্বরটা শোনার তৃপ্তি। সেই তৃপ্তিটুকু পাওয়ার পর সে আর হৃদিকে ঘাটালো না। ঘণ্টাখানেক ক্লাস করানোর পর সৌহার্দ্য দ্রুত ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। রাত তখন প্রায় 1টা। ব্যালকনির নির্জনতায় একটা কাঠের চেয়ারে গা এলিয়ে বসে আছে সৌহার্দ্য। আকাশের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে একের পর এক সিগারেট পুড়িয়ে চলেছে সে। আর ধোয়ার কুণ্ডলীগুলো যেন তার মনের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসকেই রূপ দিচ্ছে। কলেজ থেকে ফেরার পর প্রাইভেট হাসপাতালে নামমাত্র রোগী দেখে দ্রুত বাসায় ফিরেছে সে, কিন্তু মনের অস্থিরতা যেন পিছু ছাড়ছে না। বিকেল থেকে মনে হয় এই নিয়ে 10 বার ছাদে গিয়েছে। হৃদিকে একবার মাত্র এক ঝলক দেখার তৃষ্ণা, অথচ নিয়তি যেন বড়ই নিষ্ঠুর। হৃদির দেখা নেই। ঠিক যে ব্যালকনিটাই প্রথম দিন হৃদিকে দেখেছিল, সেই জায়গাটাতে আজ 1 ঘন্টা একা দাঁড়িয়ে থেকেও মেয়েটার ছায়া পর্যন্ত দেখতে পায়নি সে। মনের ভেতরটা তীব্র অস্থিরতায় ওলটপালট হয়ে যাচ্ছে। হৃদির কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে চোখটা বুঝতেই সৌহার্দ্যের মস্তিষ্কের ওপর যেন এক রাশ অন্ধকার নেমে এলো। চোখের সামনে মুহূর্তের ব্যবধানে ভেসে উঠল তার অতীতের সেই তীক্ষ্ণ অধ্যায়গুলো। অতীত হৃদিকে হাসপাতাল থেকে আকরাম খান বাসায় নিয়ে যাওয়ার পর থেকেই শাহিদা চৌধুরীর মাঝে মাঝে হৃদিকে দেখতে যেত। সাথে থাকতো সৌহার্দ্য। মায়ের হাত ধরে খানবাড়িতে ঢুকে হৃদিকে দেখলেই ওর চোখে মুখে খুশির ঝিলিক খেলে যেত। হাসপাতালের সেই ছোট্ট হৃদির মায়াবী হাসিটা যেন সৌহার্দ্যের অবুঝ মনে এক গভীর ছাপ ফেলেছিল। হৃদির বয়স তখন 2 মাস। একদিন শাহিদা চৌধুরীর সৌহার্দ্যকে সাথে করে নিয়ে গেল খানবাড়িতে। মালিহা খান সৌহার্দ্যকে হৃদির পাশে বিছানায় বসিয়ে দিয়ে শাহিদা চৌধুরীর সাথে অন্য রুমে গল্পে মগ্ন। বিছানায় ছোট্ট হৃদি হাত পা ছুঁড়ে আপন মনে খেলছিল, আর সৌহার্দ্য এক মনে হৃদির গাল আর নাকে আঙ্গুলের আলতো ছোঁয়া দিয়ে দুষ্টুমি করছিল। হঠাৎ হৃদির ফোলা ফোলা তুলতুলে গালগুলো দেখে সৌহার্দ্যের শিশু সুলভ মন ভীষণ লোভাতুর হয়ে উঠল, আর নিজেকে সামলাতে না পেরে ঝুঁকে পড়ে টপাটপ 4-5টা চুমু খেয়ে নিল হৃদির গালে। কিন্তু বিপত্তি বাঁধল তখনই। সৌহার্দ্য যখন আবার চুমু দিতে ঝুঁকেছে, আর অমনি হৃদি উচ্চস্বরে কেঁদে উঠল। অত বড় কান্নার শব্দে সৌহার্দ্য ভীষণ ভয় পেয়ে দ্রুত হৃদিকে কোলে তুলে নিল।
আর ঠিক তখনই ঘটল সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। হৃদি তার কোলে পটি করে দিল। সবকিছু মুহূর্তের জন্য থমকে গেল। পটির দুর্গন্ধে আর অস্বস্তিতে বিরক্তির চরম সীমায় পৌঁছে গেল সৌহার্দ্য। মেজাজ সামলাতে না পেরে হৃদিকে বিছানায় ছুঁড়ে মারল। সাথে সাথে হৃদির তীব্র আর্তচিৎকার আর কান্নার শব্দে পাশের রুম থেকে মালিহা খান আর শাহিদা চৌধুরী দৌড়ে এলেন। মালিহা খান দ্রুত নিজের মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। শাহিদা চৌধুরী যখন রাগে ছেলেকে বকুনি দিতে যাবেন, ঠিক তখনই তার চোখ গেল সৌহার্দ্যের সাদা শার্টের ওপর। শার্ট জুড়ে হলুদ ছোপ দাগ দেখে মুহূর্তেই পরিস্থিতি বুঝে ফেললেন তিনি। সৌহার্দ্যের যে প্রচন্ড রাগ তা ওনার অজানা ছিল না। দ্রুত তাকে বাথরুমে নিয়ে পরিষ্কার করে দিলেন। কিন্তু সে ঘটনার পর সৌহার্দ্য আর এক সেকেন্ডও খানবাড়িতে দাঁড়ায়নি, আর না পা বাড়িয়েছে খানবাড়িতে। এভাবে কেটে গেছে প্রায় 2 বছর। 2 বছরের দীর্ঘ সময়ে সৌহার্দ্য যেন অবুঝ হৃদিকে পুরোপুরি ভুলেই গেছে। হৃদির 2 বছর বয়সের জন্মদিন উপলক্ষে খানবাড়িতে বসেছে বিশাল আয়োজন। আকরাম খানের আমন্ত্রণে সেই বাড়িতে দীর্ঘ 2 বছর পর আবার বাবা মার সাথে পা রাখল সৌহার্দ্য। সেই দিনই 13 বছরের সৌহার্দ্যের সাথে দেখা হয় সাহাবীরের। বাড়ি কোলাহল থেকে কিছুটা দূরে ড্রয়িং রুমের এক কোণে সোফায় বসেছিল সে। ঠিক তার পাশেই বসা সাহবীর। দুজনেই স্বভাবজাতভাবে গম্ভীর আর কম কথা বলা মানুষ। তাই দীর্ঘক্ষণ পাশাপাশি বসে থাকলেও দুজনের মাঝে ছিল এক গভীর নিস্তব্ধতা। সৌহার্দ্য ছোটবেলা থেকেই অন্তর্মুখী, সহজে কারোর সাথে মিশতে পারে না। অন্যদিকে সাহাবীরও ঠিক একই রকম। কিন্তু নীরবতার সেই দেওয়াল একসময় ভেঙে ফেলল সৌহার্দ্যই। নিজেই এগিয়ে এসে পরিচয় জানতে চাইলে সাহাবীরও হাসি মুখে সাড়া দিল। কথাবার্তায় এক পর্যায়ে দুজনেই অবাক হয়ে আবিষ্কার করলো তারা একই স্কুলে পড়ে। সেকশন আলাদা হওয়ার কারণেই হয়তো এতদিন তাদের দেখা হয়নি, অথবা দেখা হলেও হয়তো কারো চোখে পড়েনি। ওই দিন খানবাড়ির পুরোটা সময় যেন তারা একে অপরের ছায়া হয়ে রইল। এরপর সৌহার্দ্যই সাহাবীরকে পরিচয় করিয়ে দিল ফারিস, সুজন আর আকাশের সাথে। প্রাইমারি লেভেল থেকে তারা একে অপরের বন্ধু। সৌহার্দ্যের সেই ছোট ছোট দুষ্টুমি আর আড্ডার দলে যোগ দিল সাহাবীর। সময়ের সাথে সাথে জমে উঠল তাদের বন্ধুত্বের গভীরতা। তবে মজার বিষয় হলো এই বন্ধুত্বের মাঝেও যেন সাহাবীর আর ফারিসের এক অলিখিত স্নিগ্ধ যুদ্ধ চলত। তাদের ভালো কথা কম হতো আর খুনসুটি বা ঝগড়া হতো বেশি। ভাবেই এইচএসএসসি পর্যন্ত প্রতিটি দিন তারা একে অপরের সাথে কাটিয়ে দিয়েছে। এরপর সময়ের স্রোতে এক একজন এক এক গন্তব্যে পাড়ি জমালো। সুজন আর সৌহার্দ্য ভর্তি হলো মেডিকেল কলেজে। সাহাবীর উড়াল দিল দেশের বাইরে। ফারিস আকাশ বেছে নিল প্রাইভেট ভার্সিটি। কিন্তু ভৌগোলিক দূরত্ব তাদের বন্ধুত্বের মাঝে বিন্দুমাত্র ভাটা ফেলতে পারল না। সবাই ব্যস্ততায় ডুবে থাকলেও অবসর পেলেই তাদের ভার্চুয়াল আড্ডা জমতো। তবে সাহাবীরের সাথে সৌহার্দ্যের বন্ধনটা ছিল কিছুটা আলাদা। নিয়মিত ফোনে কথা হতো তাদের। কোনো দিন সেই কথা ঘন্টার পর ঘন্টা ধরে চলতো। দিন শেষে হাজার ব্যস্ততার মাঝেও তাদের কথা বলার একটা সময় ঠিকই থাকতো। বছরে 2-1 বার সাহাবীর যখন দেশে ফিরতো, তখন যেন পুরো বন্ধুদের পৃথিবীটা আবার পূর্ণতা পেত। হঠাৎ একদিন গভীর রাতে সৌহার্দ্যের ফোনের রিংটন নিস্তব্ধতা ভেঙে আর্তনাদ করে উঠল। স্ক্রিনে সাহাবীরের নাম দেখে ভ্রু কুঁচকে গেল সৌহার্দ্যের। এত রাতে? ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো সাহাবীরের এক ভগ্ন কণ্ঠস্বর। পুরো পৃথিবীটা যেন সেই কণ্ঠের বিষাদ আর কান্নায় স্তব্ধ হয়ে গেল। সেদিন সাহাবীর তার জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যটা জেনে ফেলেছিল। তার এতদিনের চেনা পৃথিবীর ভিত্তিটা এক নিমেষেই নড়বড়ে হয়ে গেল। সে জানতে পেরেছে তার পিতৃ পরিচয়, আর হৃদি আসলে তার আপন বোন, একই বাবার সন্তান তারা। সাহাবীর যখন সৌহার্দ্যের কাছে সবটা খুলে বলল, সৌহার্দ্য যেন পাথরের মতো জমে গেল। হৃদির কথা সে জানতো, কিন্তু সাহাবীরকে সে আজীবন আরিফা খানের ছেলে হিসেবেই চিনে এসেছে। হৃদির বয়স তখন 13, অথচ সৌহার্দ্যের সাথে তার শেষ দেখা হয়েছিল সেই 5 বছর বয়সে। এরপর পড়াশোনা আর কেরিয়ারের ব্যস্ততায় খানবাড়িতে তার আর পাই রাখা হয়নি। সৌহার্দ্য সেদিন সাহাবীরকে অনেক সান্ত্বনা দিয়েছিল, কিন্তু তার নিজের মনের ভেতরে তখন দাবানল জ্বলছিল।
আকরাম খানের প্রতি তার তীব্র ঘৃণা জন্মে গেল। কি নিষ্ঠুর মানুষ তিনি! নিজের পরিচয়ে একজনকে পরম যত্নে বড় করলেন আর অন্যজনকে অবহেলায় ছুঁড়ে ফেলে দিলেন। এই চরম অবিচার সৌহার্দ্যকে স্তব্ধ করে দিয়েছিল। সাহবীরও সেই তীব্র ঘৃণা আর ক্ষোভ নিয়ে আর দেশে আসেনি। আকরাম খানের মৃত্যুর পর যখন শারহান চৌধুরী সৌহার্দ্যের সাথে জোর করে রীতির বিয়ে দেয়, সেদিন সৌহার্দ্য রাগ করে বাড়ি থেকে বেরিয়ে সুজনের বাসায় ওঠে। আর সেই মুহূর্ত থেকেই তার জীবনের সব থেকে খারাপ অধ্যায়ের সাথে পরিচিত হয়। সুজনের বাসায় 1 সপ্তাহ থাকার পর একদিন আকাশ আবদার করে তার সাথে তার খালার বাড়ি ঘুরতে যেতে। যদিও সৌহার্দ্যের ইচ্ছে ছিল না এত টেনশনের মধ্যে কোথাও যাওয়ার, তবুও ফারিস ও সুজন তাকে বলল মাইন্ড ফ্রেশ করার জন্য যাওয়া দরকার। বন্ধুদের জোরাজুরিতে শেষমেশ সৌহার্দ্য রাজি হয়। সে ভাবে এমনি সে কিছুদিন পর লন্ডন চলে যাবে, তাই ঘুরে আসলে মন্দ হয় না। শেষ পর্যন্ত 4 বন্ধু একসাথে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় আকাশের খালার বাড়িতে। আকাশ তাদের বন্ধুদের মধ্যে মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল। বাবার চাকরির সূত্রে ঢাকায় ভাড়া বাসায় থাকতে হতো তাদের। একমাত্র ছেলে হওয়ার সুবাদে বাবা নিজের অল্প বেতনের চাকরি দিয়েও ছেলেকে ভালো স্কুল কলেজে পড়িয়েছেন। খুলনায় আকাশের খালার সাথে দেখা করার পর সারাদিন তারা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছিল। কিন্তু দিন শেষে যখন বিশ্রামের সময় এলো, সৌহার্দ্যের মনটা কিছুটা দমে গেল। আকাশের খালার বাড়িটি ছিল খুবই ছোট, টিনের ঘর, মাত্র 4টি রুমের একটি সাধারণ টিনের ঘর। আর সবচেয়ে বড় সমস্যা ছিল ঘরের ভেতর কোনো ওয়াশরুম নেই, যে পরিবেশের সাথে ফারিস বা সৌহার্দ্য কেউই মোটেও অভ্যস্ত নয়। আসলে সৌহার্দ্যের কাছে ধনী গরিবের এই তফাৎ বা সামাজিক অবস্থান কখনো ম্যাটার করে না। মানুষের প্রতি তার সম্মান অটুট, কিন্তু দীর্ঘদিনের অভ্যেসের জায়গা থেকে হুট করে এমন একটি পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া তার জন্য সহজ ছিল না। বিশেষ করে সৌহার্দ্য সবসময় একা থাকতেই পছন্দ করে, অন্য কেউ সাথে থাকলে তার অস্বস্তি হয়। যদিও দুষ্টু ফারিস মাঝে মধ্যে তাকে জ্বালানোর জন্যে ওর সাথে ঘুমাতে আসতো, আর শেষমেশ সৌহার্দ্যের লাথি খেয়ে তবেই থামতো। তবুও আজ পরিস্থিতির চাপে সৌহার্দ্য অনেকটা অসহায় বোধ করছিল। আকাশের জোড়াজুড়িতেই তারা শেষ পর্যন্ত এখানে এসেছে। বন্ধুর মনের দিকে তাকিয়ে সে না করতে পারেনি, কিন্তু সৌহার্দ্যের মনের অবস্থা আকাশ খুব ভালোভাবেই বুঝতে পারছিল। বন্ধুর কমফোর্টের কথা ভেবে আকাশ নিজেই উদ্যোগী হয়ে সৌহার্দ্যকে আলাদা একটি রুমের ব্যবস্থা করে দিল। আর ফারিস, সুজন ও আকাশ মিলে এক রুমেই থাকার সিদ্ধান্ত নিল। রাত তখন প্রায় 2টো। নিঝুম অন্ধকারে চারপাশটা যখন নিস্তব্ধ, ঠিক তখনই অস্ফুট কান্নার শব্দে সৌহার্দ্যের ঘুম ভেঙে গেল। আধো ঘুম আধো জাগরণ, চোখ কচলাতে কচলাতে সে পাশ ফিরতেই তার হৃৎপিণ্ড যেন এক নিমেষে থমকে গেল। বিছানার এক কোণে এলোমেলো চুলে বস্ত্রহীন হয়ে ফুপিয়ে কাঁদছে একটি মেয়ে। বয়স বড়জোর 19-20 হবে। সৌহার্দ্যের শরীর হিম হয়ে এলো যখন সে দেখল নিজের উন্মুক্ত বুকের আশেপাশে লিপস্টিকের গাঢ় দাগ লেগে আছে। মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। সৌহার্দ্যের স্পষ্ট মনে আছে প্রচন্ড গরমে সে শার্ট খুলে ঘুমিয়েছিল। তার ঘুমও হয়েছে বড়জোর ঘন্টাখানেক। সে নিজের সত্তা সম্পর্কে সচেতন। নিজের ওপর নিয়ন্ত্রণ তার এতই প্রখর যে জ্ঞান থাকুক বা না থাকুক এমন পৈশাচিক কাজ সে কখনোই করতে পারে না। সৌহার্দ্যের ভেতরটা তখন রাগে ও অপমানে তিরতির করে কাঁপছে। কিছু একটা বলতে যাবে ঠিক তখনই মেয়েটি ডুকরে কেঁদে উঠল। ভাইয়া, আপনি আমার এত বড় সর্বনাশ কেন করলেন? মেয়েটির কণ্ঠস্বরের আর্তনাদ যেন সৌহার্দ্যের গায়ে বিঁধল। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সে গর্জে উঠল। চুপ করো, কি আজে বাজে কথা বলছো তুমি? কে তুমি? আমি কেন এসব করতে যাব? আর তার চিৎকার শেষ হওয়ার আগেই ঘরের দরজা হুড়মুড় করে খুলে আকাশ ভেতরে ঢুকলো। দৃশ্যটা দেখেই আকাশ স্তব্ধ। তার চোখে মুখে অবিশ্বাস আর আতঙ্ক। কাপা গলায় আকাশ বলে উঠল, তুই এটা কি করলি সৌহার্দ্য? আকাশের এই প্রশ্নটা সৌহার্দ্যের বুকে ছুরির মতো বিঁধল। বন্ধুকে সে যেন আজ নতুন করে দেখছে। একজন অচেনা মানুষ। সৌহার্দ্য কিছু বলার আগেই আকাশ তাড়া দিল, তুই পালিয়ে যা, এই মুহূর্তেই পালা, এখান থেকে পালা তুই। সৌহার্দ্য হতভম্ব হয়ে বলল,
আশ্চর্য, আমি পালাবো কেন? মেয়েটা মিথ্যা বলছে। তুই কি সত্যি বিশ্বাস করিস আমি এমনটা করতে পারি? আকাশের চোখ দুটো তখন অপলক মেয়েটিকে দিকে। যন্ত্রণা কাতর স্বরে সে বলল, আমি বিশ্বাস করি বলেই তোকে পালাতে বলছি, কিন্তু গ্রাম্য সমাজ ওরা কি সেটা বুঝবে? সবাই যখন আঙুল তুলবে তখন তুই নিজেকে নির্দোষ প্রমাণ করবি কিভাবে? সৌহার্দ্যর জেদ ছিল অটুট, সে পালাতে রাজি নয়। ঠিক সেই মুহূর্তেই আকাশ বাধ্য হয়ে সুজন ও ফারিসকে ডেকে তুলল। ঘরের দৃশ্য দেখে তারাও হতভম্ব, কিন্তু পরিস্থিতির ভয়াবহতা বুঝতে তাদের দেরি হলো না। আকাশের পরামর্শে তারা দুজনে মিলে জোর করে সৌহার্দ্যকে টেনে ঘর থেকে বের করে আনলো। ওরা ধরে সৌহার্দ্যকে অর্ধেক রাস্তায় আনার পরও সে বারবার ফিরে যেতে চাইছিল, কারণ তার দৃঢ় বিশ্বাস সে এমনটা করেনি। সৌহার্দ্য একজন মেডিকেল ইন্টার্ন, সে খুব ভালো করেই জানে যে সাথে সাথে আন্দাজে কোনো কথা বললে তা প্রমাণিত হয় না। সে জেদ ধরে বলল, মেয়েটাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে চল, সব পরীক্ষা নিরীক্ষা করলেই সত্য বেরিয়ে আসবে। কিন্তু সুজন আর ফারিস তার কথা শুনল না। ওরা খুব ভালো করেই জানে সৌহার্দ্যের এই যুক্তি শোনার মতো ধৈর্য এই গ্রামের মানুষের নেই। তাই সৌহার্দ্যকে অনেক বুঝিয়ে, পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে শেষ পর্যন্ত ওরা তাকে সেখান থেকে নিয়ে আসে। সেই রাতের রেশ কাটতে না কাটতেই ফারিস ও সুজন সৌহার্দ্যকে নিয়ে ঢাকার পথে রওনা হলো। ঢাকায় ফেরার পর কেটে গেল 3টি দুঃসহ দিন। তারা বারবার আকাশের সাথে যোগাযোগের চেষ্টা করেছে, কিন্তু আকাশের ফোন প্রতিবারই বন্ধ পাওয়া গেছে। উদ্বেগ থেকে মুক্তি পেতে ফারিস তো সরাসরি আকাশের বাড়িতে গিয়েও হানা দিয়েছিল, কিন্তু সেখানেও আকাশকে না পেয়ে তাকে খালি হাতে ফিরতে হয়েছে। এই 3 দিন সৌহার্দ্যের মনের ভেতর ছিল এক অস্থির দহন। সে বারবার খুলনা ফিরে যাওয়ায় জেদ ধরেছে, কিন্তু ফারিস আর সুজন তাকে আটকিয়েছে। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত কোনো হঠকারী সিদ্ধান্ত না নিতে। কিন্তু কোনো ভালো বা মন্দ কোনো খবরই যখন পাওয়া যাচ্ছিল না, তখন আর স্থির থাকা সম্ভব হলো না। ওরা 3 জনই আবার ছুটল খুলনার পথে। খুলনায় পৌঁছানোর পর যা শুনলো তাতে যেন আকাশ ভেঙে পড়ল তাদের মাথায়। মেয়েটি আত্মহত্যা করেছে স্থানীয়দের ভাষ্য মতে। মেয়েটির মানসিক সমস্যা ছিল এবং এর আগেও সে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল। কেউ না কেউ তাকে বারবার বাঁচিয়ে তুলেছে। মেয়েটি ছিল এতিম, আকাশের খালার বাড়িতেই সে থাকতো। সম্পর্কে সে ছিল খালার জায়ের মেয়ে। এই খবর শুনে সৌহার্দ্যের মাথা যেন আরো হ্যাং হয়ে গেল। মেয়েটিকে সে সেদিন যতটুকু দেখেছিল তাতে তো তাকে এতটুকুও অস্বাভাবিক মনে হয়নি। সবচেয়ে রহস্যময় বিষয় হলো, এই মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই, কোনো থানা পুলিশের ঝামেলাও হয়নি, যেন সবকিছু খুব গোপনে ধামাচাপা দেওয়া হয়েছে। আর আকাশের কোনো হদিশই নেই। সৌহার্দ্যের কেন জানি মনে হচ্ছে খুব নিখুঁত কোনো ছকে তাকে ফাঁসানোর পরিকল্পনা করা হয়েছে, কিন্তু কেন, কিভাবে, কোনো সূত্রই তার মাথায় আসছে না। চারপাশের ঘটনাগুলো যেন গোলক ধাঁধার মতো, কি হচ্ছে কেন হচ্ছে সবকিছুই তাদের উপলব্ধির সীমানার বাইরে। খুলনা থেকে কোনো কুলকিনারা না পেয়ে যখন তারা হতাশ মনে ঢাকায় ফিরে এলো, ঠিক তখনই সৌহার্দ্যের মোবাইলে একটি অজানা আতঙ্ক এসে আছড়ে পড়ল। সাহাবীরের নাম্বার থেকে আসা একটি ভিডিও ফাইল। ভিডিওটি ওপেন করতেই সৌহার্দ্যের রক্ত যেন হিম হয়ে গেল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সে অর্ধ উলঙ্গ অবস্থায় বিছানায় বসে আছে। শরীরের বিভিন্ন জায়গায় লিপস্টিকের গাঢ় ও এলোমেলো দাগ। পাশে সেই মেয়েটি বস্ত্রহীন অবস্থায় অগোছালো চুলে ফুপিয়ে কাঁদছে। ভিডিওতে তার কান্নার শব্দ বা অস্পষ্ট কিছু কথা শুনেই সৌহার্দ্যের বুকটা কেঁপে উঠল। তার বুঝতে বাকি রইল না যে এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং তাকে পরিকল্পিতভাবে এক নিখুঁত ফাঁদে ফেলা হয়েছে। হাত কাঁপা কাঁপা অবস্থায় সৌহার্দ্য দ্রুত সাহাবীরের নাম্বারে কল করলো। রিং হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফোনের ওপাশ থেকে ভেসে এলো সাহাবীরের তিক্ত ঘৃণাভরা কণ্ঠ। সাহাবীর চিৎকার করে বলে ওঠে, কেন এমন করলি সৌহার্দ্য? এত নিচে নামতে পারলি তুই? ছি, তোকে বন্ধু ভাবতে এখন আমার নিজেরই ঘৃণা হচ্ছে। সৌহার্দ্য নিজেকে সামলানোর চেষ্টা করলো। সে শান্ত স্বরে বোঝাতে চাইলো যে এটি একটি সাজানো নাটক, সে নির্দোষ। কিন্তু সাহাবীর যেন অন্ধ, সে কিছুই শুনতে রাজি নয়। বারবার সৌহার্দ্যকে জঘন্যতম দোষারোপ করে যাচ্ছিল।
এক পর্যায়ে সাহাবীর নিয়ন্ত্রণ হারিয়ে হুমকি দিয়ে বসলো। তুই 1 সপ্তাহের মধ্যে আমার বোনকে ডিভোর্স দিবি। তোর মতো একজন রেপিস্টের কাছে আমার বোনকে আমি আর 1 মুহূর্ত রাখবো না। ওকে আমি আমেরিকা নিয়ে আসবো।